আজকের নাটক অরণ্যে সুসময়। রচনা মাহমুদুল হোসেন। প্রযোজনা জাকিয়া সুলতানা। নাট্যানুষ্ঠান অরণ্যে সুসময়। বেরিয়ে ফিরলেন স্যার? হ্যাঁ হ্যাঁ, গিয়েছিলাম আপনাদের ওই নদীর দিকটায়। সত্যি অপূর্ব। কতদিন যে এরকম নদী আর অরণ্য দেখিনি বলা মুশকিল। এখানে স্যার প্রকৃতি এখনো রাজা। আমরা মানুষ যারা আছি এরা প্রকৃতিকে জয় করতে চাইনি, তার অধীন হয়ে আছি। আচ্ছা কেয়ারটেকার সাহেব, আপনাদের এই বাংলো কতদিন আগেকার বলতে পারেন? 100 বছর হয়ে গেছে ম্যাডাম। শুধু এটুকুই বলতে পারি। ও ব্রিটিশরা তৈরি করেছিল এটা। আচ্ছা আচ্ছা। সাহেব শুভরা কখনো পাখি শিকারে, কখনো বা বনভোজনে চলে আসতেন তখন। অরণ্যটা যে এখনো এতখানি নিটোল আর আদিম অবস্থায় রয়েছে সেটাই এক বিস্ময়। বুঝলেন কি একটা সাহেব, আমার এক বহু পুরনো বন্ধু, রিটায়ার্ড জজ, সেই আমাকে আপনাদের এই বাংলোর ঠিকানাটা দিল। তো বুড়ো বুড়িতে ভাবলাম যাই, শেষ বয়সে একটা অ্যাডভেঞ্চার করেই ফেলি। ভালো করেছেন স্যার, খুব ভালো করেছেন। আর বয়সের কথা যদি বলেন তাহলে বলি, এমন আর কি বা বয়স হয়েছে আপনার? ইয়াং ম্যান, 78-এ রিটায়ার করেছি আমি। সেই হিসেবে আমার বয়স তো এখন 70 পেরিয়ে গেছে। আর গিন্নির বয়সের হিসেব শুনি আর কি হবে। শুধু বলি, আমার ছেলের মধ্যে সবচেয়ে ছোটটি বয়সে আপনার চেয়ে ছোট হবে না। তাহলে সত্যি বড় অন্যায় হয়ে গেছে। ম্যাডাম, আপনি আমাকে তুমি বলেই ডাকবেন। আমার নাম শিহাব। বেশ, তা হতে পারে, কিন্তু এই সাহেবী কায়দাটা তোমাকেও ছাড়তে হবে। ম্যাডাম না, খালাম্মা হতেই আমার বেশি আনন্দ। তাই হবে। যাক, এবার তাহলে হাত পা ছড়িয়ে আরো 2-4 দিন থাকবার কথা ভাবা যেতে পারে, কি বলো? হ্যাঁ। আচ্ছা শিহাব, তোমার এই ডাক বাংলোয় তো লোক বলতে তুমি আর ওই বাবুর্চি। এখানে তোমার নিঃসঙ্গ লাগে না? চাকরি খালু যান, কি আর করার আছে বলুন। তাছাড়া অনেকদিন তো হলো, অভ্যেস হয়ে গেছে। আর একেবারে লোকজন নেই তা কিন্তু নয়, নদীর ওপারই তো গ্রাম। খুব খারাপ লাগলে ওখানেই চলে যাই। 2-4 ঘর চাষিদের সঙ্গে আলাপ পরিচয় হয়ে গেছে, এভাবেই কেটে যায় কোনো রকম। তা একদিক থেকে চিন্তা করলে খারাপ কি? এই আমাদের কথাই ধরো না। ঢাকায় বছর 5 আগে পুরনো বড় বাড়িটা বিক্রি করে দিয়ে ছোট একটা ফ্ল্যাট কিনে উঠে গেলাম। বললে বিশ্বাস করবে না, হে, দরজা খুললেই পাশের ফ্ল্যাট। আচ্ছা। সেই ফ্ল্যাটের কর্তার সাথে এখনো আলাপ পরিচয় হলো না। বড্ড ব্যস্ত মানুষ ওরা, বুঝলে। সকালে বের হন, সেই রাত 12টায় ফেরে। হয়েছে, মানুষের আর নিন্দে করতে হবে না। তারা কি তোমার মতো সব রিটায়ার করেছে নাকি? চাকরি আছে, ব্যবসা আছে, ব্যস্ততাও আছে। তা আপনাদের ছেলে মেয়েরা? 4 ছেলে 2 মেয়ে। 3 ছেলে আমেরিকায় পড়তে গিয়েছিল আর ফিরবে না। দেশে এসে অবশ্য বিয়ে থা করে গেছে, এখন ওখানেই সব। 4র্থ জন ঢাকাতেই আছে, ইন্ডেন্টিং এর ব্যবসা করছে। মহাব্যস্ত মানুষ, বউ বাচ্চা নিয়ে তার আলাদা সংসার। আর মেয়েদের সব পাত্রস্থ করে দিয়েছি, একজন কানাডায় আর একজন চট্টগ্রামে স্বামীর ঘর করছে। ব্যাস। যেমন সেই প্রথম যৌবনে দুজনে একা ছিলাম, এখন এই শেষ বয়সে আবার দুজনে একা। তবে ছেলে মেয়েরা কিন্তু খুব ভালোভাবে আমাদের খোঁজ খবর নেয়। মাসে 2টো করে চিঠি লেখে প্রত্যেকে। তাই নাকি? হ্যাঁ। তা ঠিক, প্রয়োজন নেই, বুঝলে। প্রয়োজন নেই, তবু জোর করে টাকা পাঠায় সব ছেলেরা। এই যে দেখো, এই যে সোয়েটারটা বুনছি, এটা বড় মেয়ের ছেলের জন্যে। আগামী মাসে নাতির জন্মদিন। সময় করে একবার আমার ঘরে এসো না, সবার ছবি দেখাবো। সত্যি চমৎকার সফল জীবন আপনাদের, অভিনন্দন জানাতে হয়। আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? জি খালুজান। হ্যাঁ, না না, কিছু না কিছু না। মানে বুঝলে, নিজেকে এত চাপা দিয়ে আসলে লাভ নেই। তার চেয়ে ওই সিস্টেমের সুফলটাকে নিয়ে নেওয়াই ভালো, নাকি বলো? হ্যাঁ, আপনার কথা ঠিক বুঝতে পারছি না খালুজান। ওর কথায় তুমি কান দিও না তো। এবারে বলো দেখি, আজ রাতে আমাদের কি খাওয়াচ্ছ? বাজার থেকে একটা হাঁস নিয়ে এসেছে বাবুর্চি। হাঁসের রোস্ট আর ভুনা খিচুড়ি হলে কেমন হয় খালাম্মা? হ্যাঁ, ও আবার জিজ্ঞেস করছো কেমন হয়? হ্যাঁ, আরে তোমার মেনু শুনেই তো আমার খিদে পেয়ে গেল। তাড়াতাড়ি সব ব্যবস্থা করে ফেলো। এই যাও 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 যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, চলো চলো। বাবুর্চিকে আমি একটু দেখিয়ে শুনিয়ে দিই, কেমন? তাই চলুন খালাম্মা,
আজ তাহলে একটু মুখ বদলানো যাবে। হ্যাঁ, আমি রুমে গেলাম তাহলে। হ্যাঁ, তোমাদের হয়ে গেলেই কিন্তু আমাকে খবরটা দেবে। হ্যাঁ, আচ্ছা। মকবুল, তোমার মতো অপদার্থ আমি জন্মে দেখিনি। জি স্যার। এবার ঢাকায় ফিরে তোমার চাকরি খতম। জি স্যার। যদি ভেবে থাকো ওই কথার শেষে এত লেজুর নাজুর জুড়ে দিয়ে পার পেয়ে যাবে, তাহলে ভুল করছো। জি স্যার, মানে জি না স্যার। অর্থাৎ জি না স্যার, মানে জি স্যার। খবরদার ওই গোঁজা মিল দেবার চেষ্টা করো না। পা চালাও। পা চালিয়ে গিয়ে ডাক বাংলোর ব্যাপারটা তদারক করো। রাত বিরেতে এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে বাঘের সাথে কুস্তি লড়বো নাকি? হ্যাঁ, ইয়াল্লাহ, এই এলাকায় বাঘ আছে নাকি স্যার? বেশ, তুমি তাহলে দাঁড়াও, আমি এনসাইক্লোপিডিয়াটা কিনে এনে তোমাকে জ্ঞান দিই। মকবুল, তুমি তুমি পুরনো ব্লেডের মতো বেকার হয়ে যাচ্ছ। তোমার উপযুক্ত শাস্তি হচ্ছে পৌষ মাসের 15 তারিখে মাঝরাতে পানা পুকুরে গোসল করানো। জি স্যার। ইহা পরবর্তীকার স্যার, এটাই বোধহয় ডাক বাংলোর গেট। সাইনবোর্ড দেখা যাচ্ছে, গোমতী টিক কোম্পানির ডাক বাংলো। এই অরণ্যে ভ্রমণকারীদের জন্য উপযুক্ত অর্থমূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। কেয়ারটেকারের সাথে যোগাযোগ করুন। ব্যবস্থা করা যেতে পারে অর্থাৎ ফাঁক রাখা হয়েছে। ব্যবস্থা হবেই এমন ভাবার কোনো কারণ নেই। স্যার, আপনি 5টা মিনিট একটু হাত পা খেলিয়ে বেড়ান, আমি ভেতর থেকে বিশদ খবর নিয়ে আসছি। শোনো শোনো, ওই কেয়ারটেকারকে বুঝিয়ে বলবে আমি লোকটা কেমন, আমার মেজাজ, আমার গোঁফ, আমার আওয়াজ এবং আমার বন্দুক সম্পর্কে তাকে বিশদ বলবে। তারপরও যদি ভদ্রলোক বেঁচে থাকেন স্যার, তাহলে কি বলবো? হ্যাঁ, তারপর তাকে পরিস্থিতি ব্যাখ্যা করে বলবে কেমন করে আমরা এখানে শিকার করতে এলাম, কেমন করে জঙ্গলের মধ্যে দুপুরবেলা তুমি ঘুমিয়ে পড়লে আর একটা ছাগল তোমার জুতোর ফিতে খেয়ে ফেললো। স্যার, এ বিষয়ে বিশদ বলার প্রয়োজন কি? ভবিষ্যতে আমার কথার মাঝখানে বাগড়া দিলে তোমাকে উঁচু তাল গাছের মাথায় বসিয়ে রাখবো, মনে থাকবে? লক্ষবার, কোটিবার। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? ছাগল এসে আমার ফিতে খেয়ে ফেললো। তোমার ফিতে নয়, তোমার জুতোর ফিতে। হ্যাঁ, তারপর তাকে বলবে কেমন করে পাখিদের ঝাঁকের মধ্যে আমি গুলি করতেই তুমি বিশ্রী চিৎকার করে পাহাড়ের ঢাল থেকে নিচে নর্দমায় পড়ে গেলে, কেমন করে সেখান থেকে তোমাকে টেনে তুলতে 52 মিনিট সময় লাগলো, আর কেমন করে তুমি গো গো শব্দ করে বেহায়ার মতো জ্ঞান হারিয়ে ফেললে। হায় খোদা। তারপর বলবে এসব ঝক্কির পর কেমন করে আমরা খুব দেরিতে স্টেশনে গিয়ে পৌঁছলাম, কেমন করে তাড়াহুড়োর মধ্যে তুমি এক ট্রেনে আর আমি আরেক ট্রেনে উঠে পড়লাম, তারপর দুটো ট্রেন দুদিকে চলতে শুরু করলে কেমন করে দুজনেই লাফিয়ে নামলাম, তারপর কেমন করে এই সন্ধেবেলা ডাকবাংলোতে এসে হাজির হলাম, সব ব্যাখ্যা করে বলবে। বুঝতে পেরেছি স্যার, লোকটাকে আমার পেট চিরে দেখাতে হবে। ঠিক তাই, যাও তুমি এগো। ঠিক আছে স্যার। বাংলোটা যা পুরনো, দেখে শুনে মনে হচ্ছে 200 বছর বয়স হবে। আরে আরে, আরো অতিথি সমাগম হচ্ছে মনে হয়। মহিলা, দুজন মনে হচ্ছে। যা বাবা, এরা এ সময় কোত্থেকে এলো? ঝামেলা না হলেই হলো। এইটুকু বাংলোয় কজনের থাকবার ব্যবস্থা আছে কে জানে। দেখা যাক কপালে কি আছে। তুই যেভাবে হাঁটছিস মুন্নি, তাতে বাংলোয় পৌঁছতে ভোর হয়ে যাবে। কি যে বলো তুমি বুবু, ওই তো বাংলো দেখা যাচ্ছে। একটু ধীরে হাঁটো না। মাগো, একেবারে হাত ধরে গেল। বড় রাস্তা থেকে অন্তত 5 মাইল হেঁটে ফেলেছি এর মধ্যে। 5 মাইল না, 50 মাইল হেঁটেছিস। যত সব। উফ, কি যে বিচ্ছিরি লাগছে। আর এখন যদি বাংলোতে গিয়ে জায়গা না পাই তাহলে কি হবে? আমি তো তোমাকে আগেই বলেছিলাম, ওরা যখন এত করে বলছে, রাতে থেকে সকালে ফিরলেই হতো। যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। মফস্বল শহরে গিয়েছি ওদের সাহিত্য অনুষ্ঠানে নিমন্ত্রণে, বললো আর অমনি হুট করে থেকে যাব। কিন্তু এই যে জঙ্গলের মধ্যে গাড়িটা নষ্ট হয়ে গেল,
এখন যদি বাঘ ভাল্লুক আমাদের খেয়ে ফেলে। মুন্নি, বাজে বকিস না তো। আচ্ছা আচ্ছা, আমি কি করে জানবো যে এরকম জায়গায় গাড়ি খারাপ হয়ে যাবে? আর গেছে যখন গেছে, এখন ও নিয়ে বকে হবেটা কি? বুবু, বুবু দেখো, হ্যাঁ, বাংলোর গেটে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তাই তো। এখানেই উঠেছেন বোধহয়। ঘর খালি পাই কিনা কে জানে। চল চল, পা চালিয়ে চল। স্যার, ম্যাডাম, কোনো অসুবিধায় আমি আপনাদের বোঝাতে পারছি না। হয়তো এই আমারই অক্ষমতা, কিন্তু এ ধরনের রুচিমাফিক কথাবার্তা আপনার উন্নত মানসিকতার পরিচয় দেয়, তা ঠিক, কিন্তু আপাতত আমার ঘরের চাবিটা পেলেই আমি ভরতে যাই। সমস্যার বিষয়বস্তুই স্যার ওই ঘর এবং চাবি। আচ্ছা, সব বক্তৃতা বাস্তির পাল্লায় পড়া গেল তো। আসল ব্যাপারটা বুঝতে রাত পেরিয়ে যাবে মনে হচ্ছে। আপনি কি আমাকে লক্ষ্য করে কোনো বক্তব্য রাখছেন? আমার সব বক্তব্যের লক্ষ্য হচ্ছে আদৌ কোনো বক্তব্য না রাখা এবং নিজের ঘরের চাবিটি বুঝে পাওয়া। ম্যাডাম, স্যার, আজই প্রথম রাত যে রাতে এই বাংলোয় একসাথে 3 ঘর অতিথি এসে হাজির হয়েছেন। 3 ঘর মানে? আর তো কাউকে? দোতলার একমাত্র ঘরটিতে একজোড়া বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন। তারা ঢাকা থেকে বেড়াতে এসেছেন গতকাল। ও আচ্ছা, একতলায় কখানা ঘর আপনার? 2খানা ম্যাডাম। তাহলে আর কি, একটা বুবুকে আর একটা ওই ভদ্রলোককে দিয়ে দিন। মাপে বড়টা আমাদের দেবেন। স্যার আবার শেষ রাতের দিকে ব্যায়াম করেন কিনা? সে বিষয়ে ভাবনার কিচ্ছু নেই। 2টো ঘরই ব্যায়াম, কুস্তি কিংবা ফুটবল খেলার জন্য উপযুক্ত, কিন্তু এই শোয়া থাকার খানিকটা সমস্যা রয়েছে। আপনি আল্লাহর বাস্তে রহস্যের খিড়কিটা খুলে দিন। স্যার, ম্যাডাম, এই ঘর দুটোর মধ্যে একটির দরজা নেই আর অন্যটির জানালা নেই। মানে 1 নম্বর ঘরের জানালার কবাটগুলো বছর 6 আগে এক অমাবস্যার রাতে কারা যেন খুলে নিয়ে গেছে, আর 2 নম্বর ঘরের দরজার পাল্লা দুটো ভেঙে পড়েছে সেই 1968-তে। দরজা ছাড়া ঘরে আমি থাকতে পারবো না, বরং জানালা ছাড়া ঘরে থাকা যেতে পারে। যে কোনো একটা কাপড় ঝুলিয়ে দিলেই হবে। তাহলে স্যার, আপনি কি দরজা ছাড়া? কেন? কোন যুক্তিতে? আমি আগে এসে পৌঁছেছি, ঘর বেছে নেব আমি। সেক্ষেত্রে স্যার, আপনি পুরুষ মানুষ, দরজা ছাড়া ঘরে থাকতে আপনার অসুবিধে কোথায়? জঙ্গলে ঘোরাফেরা করার অভ্যাস থাকলে জানতেন, বাঘ কিংবা সিংহের কোনো পক্ষপাতিত্ব নেই। তারা পুরুষ এবং মহিলা উভয়ের রক্ত মাংসই সমানভাবে চেখে থাকে। ও, আপনি বাঘের ভয়ে গর্তে লুকোতে চাইছেন? অর্থাৎ আপনি গায়ে পড়ে ঝগড়া করতে চাইছেন? স্যার, এই পর্যায়ে আপনার সম্পর্কে আরো বিশদ বলা প্রয়োজন মনে হচ্ছে। বুবু, এরা বড্ড ঝগড়াটে তো। স্যার, ম্যাডাম। কি ব্যাপার হে, তোমার বাংলোয় আজ অনেক জনসমাগম মনে হচ্ছে। জি স্যার, জি খালুজান, বেশ ঝামেলায় পড়ে গেছি। এরা বুঝি সব অতিথি হয়ে এসেছেন? অতিথি হতে চাইছি, কিন্তু ব্যাপারটা শান্তিপূর্ণ মীমাংসার সম্ভাবনা কম। মনে হচ্ছে লড়াই হবে। তা যাক, আপনারা বোধ করি ওই ওপরে রয়েছেন। হ্যাঁ, আমরা বুড়ো বুড়িতে আগে ভাগে দোতলাটা দখল করে বসে আছি, কিন্তু নিচে তো 2টো কামরা রয়েছে। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে একটি ঘরের জানালায় কবাট নেই এবং আরেকটি ঘরের দরজার পাল্লা নেই। পাল্লা নেই? বেশ, তারপর? মুশকিল হচ্ছে এরা দুজনেই জানলাবিহীন ঘরে থাকতে চায়, ও, দরজাবিহীন ঘরে থাকতে কেউ রাজি নন। চমৎকার চমৎকার। আমার কি মনে হয় জানো, প্রথম জন যদি ওই দরজাবিহীন কামরাটা পছন্দ করতেন, তাহলে দুজনেই ওটাতে থাকতে চাইতেন। কি বলতে চাইছেন আপনি? কিছু না কিছু না, বুড়ো মানুষ মুখ ফসকে একটা কথা বলে ফেলেছি আর কি। তা দেখুন, আমার একটা সাজেশন আছে, বলবো? সাজেশন? মানে? মানে আমি বলছিলাম কি, একটা মাত্র রাতের ব্যাপার, আমরা পুরুষরা না হয় একতলার কোনো একটা কামরায় বসে আড্ডা দিয়ে কাটিয়ে দিই, আর তাহলে এই ইয়াং লেডিরা আমার স্ত্রীর সাথে উপরের রুমে বিশ্রাম নিতে পারবেন। বাহ, প্রস্তাব হিসেবে তো মন্দ নয়। সারা রাত বসে কাটাবো? না না না, মানে আপনি ইচ্ছে করলে ঘুমিয়েও পড়তে পারেন। আমি স্বচ্ছন্দে এই বইটা হাতে রাতটা কাটিয়ে দিতে পারবো। আপনি বলতে চাইছেন সারা রাত আপনি পাহারায় থাকবেন আর আমি ঘুমোবো? আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু আপনার মতো একজন বয়স্ক মানুষকে বসিয়ে রেখে ঘুমোতে যাবার কোনো স্পৃহা আমারও নেই। আহা, আপনারা কেন এত ভাবছেন বলুন তো? ও তো এমনিতেই কত রাত বসে বসে বই পড়ে কাটিয়ে দেয়, তার ঠিক নেই। তা হোক, কেয়ারটেকার সাহেব, আমি দরজা ছাড়াটাই নিচ্ছি। খাতা বের করুন। মকবুল, এই জিনিসপত্র নিয়ে ঘরে চলে যাও। যাও। চমৎকার চমৎকার।
একজন ইয়াং ম্যান উপস্থিত থাকতেই বুড়ো হিরোর রোল করে বেরিয়ে যাবে, তা কি হয়? কিচ্ছু মনে করবেন না ইয়াং ম্যান, আপনার সাথে পরিচিত হতে পারি? আমি মাহমুদ খান, রিটায়ার করার আগে একটা কর্পোরেশনের ছোট কর্তা হয়েছিলাম। আমি তানভীর আহমেদ, পেশা হচ্ছে ডাক্তারি। এসেছিলাম পাখি শিকারে, ট্রেন ফেল করে এখানে এসে উঠেছি। সিঙ্গেল? জি, এখনো পর্যন্ত ওই বেয়ারা মকবুলকে নিয়েই আপাতত সংসার। ভালো ভালো ভালো। তোমাকে মা তুমি করে বলছি, কিছু মনে করো না। না না, আমার বরং ভালোই লাগছে। কি নাম তোমার? আমার নাম শারমিন, কলেজে মাস্টারি করি। মধুপুরে একটা সাহিত্য সংগঠনের আসরে এসেছিলাম। ফেরার পথে গাড়ি খারাপ হয়ে গেল, তাই। একা এত দূরে? না, ঠিক একা না, সাথে আমার এক ছোট বোন আছে, নাম মুন্নি। তাছাড়া এভাবে চলাফেরায় আমার অভ্যেস আছে। যাক, পরিচয় টরিচয় হয়ে গেল, এবার নাম টাম লিখে যার যার রুমে চলে যান। হ্যাঁ, রাতে খাবার টেবিলে আবার কথা হবে, কেমন? ভালো কথা। এদের খাবার কি হবে? বাবুর্চি আছে না? তা আছে, কিন্তু কিচেনে বোধহয় বাড়তি কিছুই নেই। আসলে এরকম সচরাচর ঘটে না তো। টাকা দিয়ে দিচ্ছি, বাবুর্চিকে বাজারে পাঠিয়ে দিন। বাজারটা স্যার একেবারে কাছে না, নদীর ওপারে। বেয়ে পৌঁছতে পারলেও এখন কিছু পাবে বলে মনে হয় না। আর তাছাড়া ও বেচারাকে এতটা হয়রানি করারও কোনো মানে হয় না। তার চেয়ে আমি বলি কি, আমাদের দুজনের জন্য তো রান্না হয়েছে, তাই না হয় সবাই মিলে। না না, সে কি? এ হতেই পারে না। 100 বার হতে পারে, চিন্তার কিচ্ছু নেই। রান্নাঘরে যা আছে তা তো আছেই, তাছাড়া আমার একটা শুকনো খাবারের ভাণ্ড আছে। হ্যাঁ, তার মধ্যে নারকেলের বরফি, মচমচে মুড়ি, গুড়ের মুড়কি, তিলের খাজা। রাখো না। কি কিরকম মনে হচ্ছে? খিদেটা ভালোই টের পাচ্ছি এখন। তাহলে আর দেরি নয়, আধ ঘন্টার মধ্যে খাবার টেবিলে দেখা হচ্ছে সবার সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ গো, ছেলে মেয়েগুলোকে দেখে যা ভালো লাগলো। এতদিন পর আমার সেই পুরনো সংসারের কথা মনে পড়ে গেল। কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি? বলে যাও, শুনছি। আচ্ছা, মনে আছে তোমার, ওদের সবাইকে নিয়ে তুমি রাতে খেতে বসতে? আমি সবাইকে ঘুরে ঘুরে খাবার পাতে তুলে দিতাম। হই হুল্লোড় চেঁচামেচি এমন কতদিন হয় না, না? হওয়ার তো কথা নয় রোকেয়া মা, ছেলেমেয়েরা সব বড় হয়ে সংসারী হয়েছে, এখন তারাই এক একটা সংসারের বাবা মা। আর সেভাবে যদি ভাবো, ওদের নিজেদের সংসারেও কিন্তু আর সে পরিবেশটি নেই। জীবন এখন অনেক কঠিন, অনেক দ্রুত। তা ঠিক। এ মেয়েটির কথা ভাবো, চাকরি করে সংসার চালাচ্ছে, ছোট ভাইটিকে লেখাপড়া শিখতে বিদেশে পাঠিয়েছে। এতটুকু মেয়ে কতখানি মনের জোর, না? আমাদের সময় আমরা তো এসব ভাবতেই পারতাম না। হ্যাঁ, ওরা অনেক বেশি শক্ত, অনেক যোগ্য। হ্যাঁ গো, ওরা কি আমাদের চেয়ে সুখী? সুখী কি অসুখী, এভাবে জিনিসটার বিচার করা যাবে না। তবে তোমাকে একটা কথা বলি, সেবার ওই যে মন্টুর অফিসে কি একটা গোলমাল হয়েছিল, মনে আছে তোমার? খুব মনে আছে। রাত 3টের সময় আমেরিকা থেকে টেলিফোন করে বসলো, তোমার সাথে কথা বলতে চাইলো। সেদিন মিন্টু ফোনে আমাকে যা বলেছিল, এই জীবনে আমি তা ভুলব না। মন্টু আমাদের শিক্ষিত ম্যাচিওর ছেলে, সেই ছেলেই ভীষণ অসহায় গলায় আমাকে বলেছিল, বাবা আমার বড্ড ভয় হচ্ছে, অথচ আমি কাউকে সে ভয়ের কথা বলতে পারছি না। বুঝলে গো, ওদের জীবন থেকে একটা জিনিস হারিয়ে গেছে, সেটা কি তা হুট করে বলে ফেলা মুশকিল। ভালোবাসা? বোকার মতো কথা বলো না। তাহলে তাহলে শ্রদ্ধা? তোমার ছেলে, তোমার ছেলের বউ তোমাকে শ্রদ্ধা করে না? আসলে এভাবে বলা যায় না, সম্ভবত এটা একটা দূরত্বের ব্যাপার।
মানুষের সাথে মানুষের সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের দেয়াল তুলে দেবার ব্যাপার। সবাই আমরা সবার প্রতিবেশী। সম্পর্কটা প্রেমের হোক, শ্রদ্ধার হোক, প্রতিযোগিতার হোক, আসলে আসলে সম্পর্কটা খুব ফর্মাল। কেউ যেন কারো ঘরের মানুষ না, নিজের মানুষ না। কিন্তু আমি বলি কি, না না না, আর বক বক পোষাবে না। আজ রাতের মতো ঘুমিয়ে পড়ো। খোদা হাফেজ। স্যার, বলে ভালো। এই জঙ্গলে কি আসলেই বাঘ আছে নাকি? কেন, পুষবে নাকি? তোবা তোবা, মানে আমি ভাবছিলাম কি বাঘ যদি থাকেই তাহলে ঘুমিয়ে পড়াটা কি ঠিক হবে? আমাদের তো আবার দরজায় পাল্লা নেই। বলতে চাইছো বাঘ দেখা করতে এলে দরজায় নক না করেই ঢুকে পড়তে পারে? আসবো কি? কে? আরে কি আশ্চর্য! আসুন আসুন। ঘুমিয়ে পড়েছিলেন নাকি? না, আমাদের মকবুল মিয়া বাঘের সাথে অ্যাপয়েন্টমেন্ট রক্ষা করবার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছিল। স্যার, আমি রান্নাঘর থেকে একটু ঘুরে আসি। যাও, আপনি বসুন না। হ্যাঁ, বসছি। তারপর কি মনে করে বলুন তো? না মানে জানতে এসেছিলাম প্যাসেজের বাতিটা কি জ্বলবে নাকি নিভিয়ে দেব? ওটা জেলে রাখাই ভালো। বাঘ মশাই যদি আবির্ভূত হনই তাহলে আর তার সম্বর্ধনার ব্যবস্থাটা পাকা থাকাই ভালো। সত্যি আপনি কিন্তু সবচেয়ে আনসেফ অবস্থায় আছেন। একটা কথা বলবো? বলুন। ওপরের ওনারা দুজন আমাদের বেশ অদ্ভুত অবস্থায় ফেলে দিয়েছেন, তাই না? তা যদি বলেন। স্বীকার করতে সংকোচ হয়, কিন্তু কথাটা সত্যি। আমার নিজের কথা বলতে পারি, এভাবে কতবারই তো ডাকবাংলোতে থেকেছি। এক রাতের জন্য কত অপরিচিত লোকের প্রতিবেশী হয়েছি। স্বাভাবিক সৌজন্য বিনিময়ের বাইরে কোনো আলাপই হয়নি। কুশলাদি বিনিময়ের 8 ঘন্টার মধ্যে নাম ভুলে যাওয়াই তো আমাদের নিয়ম। তাহা যা বলেছেন, কিন্তু এবার তো একেবারে উল্টোটা ঘটছে। প্রথমেই তো ভদ্রলোক আমাদের একটু লজ্জায় ফেলে দিলেন, তারপর খাবার টেবিলে দুজনে মিলে যেরকম আদর আপ্যায়ন হইচই করলেন। ব্যাপারটা অবশ্য মন্দ না, কিন্তু আমরা অস্বস্তি বোধ করছি, তাই না? হয়তো তাই। কাল সকালে যাচ্ছেন আপনি? হ্যাঁ, আপনি? আমিও। ওরা বোধহয় কদিন আছেন। হ্যাঁ, বেড়াতেই এসছেন ওরা। বেশ সুখী মানুষ ওরা, তাই না? হয়তো, তবে সুখের ধারণাটা সবার কাছে শান্ত নিস্তরঙ্গ শ্লথগতির একটা জীবন হয়তো নয়। যেমন আপনার কাছে। সম্ভবত আপনার কাছেও হবে হয়তো। ও কি? ও কিসের শব্দ? তাই তো, বাংলোর গেট ধরে কেউ ঝাঁকাচ্ছে মনে হয়। হ্যাঁ, গেট কি তালা দেয়া থাকে? কেয়ারটেকার তো তাই বললো। কেশব আছেন নাকি? ও কেশব কি? আছেন নাকি কেশব? কেউ ডাকছে। কেয়ারটেকারকে একটা খবর দেয়া দরকার। সে তো গেটের কাছেই টিন শেডটায় থাকে, তা তো আর আগেই শুনতে পাবার কথা। বুবু, বুবু শুনতে পাচ্ছ? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ভয়ে। আহা, ভয়ের কি আছে? গেটে তো তালা দেয়া আছে। আমি ভাবছি ডাকাত টাকাত কিনা। একটু দেখবেন দরজাটা খুইলা। ও স্যার, ও সাহেব, খুলেন গো একটু দরজাটা। স্যার, স্যার, বাঘের বদলে শেষে কিনা মানুষের উপদ্রব। বাজে বকো না। বাবুর্চি কোথায়? কেয়ারটেকার সাহেবের ঘরে গেছে। আমাদের তাহলে কিচ্ছু করবার নেই, চুপচাপ অপেক্ষা করা যাক। আচ্ছা, বাতিটা নিভিয়ে দিলে হতো না? এই যে আপনারাও টের পেয়েছেন তাহলে। হ্যাঁ, আমরা জেগেছিলাম। আসুন আসুন, বসুন। কেউ গেছে ওদিকে? বাবুর্চি কেয়ারটেকার সাহেবের ঘরে গেছে। গেট খোলা হবে কি হবে না সেটা তো উনিই ঠিক করবেন। দোতলার বারান্দা থেকে যতদূর দেখলাম দুজন মানুষ। একজন সম্ভবত মহিলা, অসুস্থ বলে মনে হলো, মাটিতে শুয়ে পড়েছে। বুবু, ওই দেখো ওরা আসছে, সাথে কেয়ারটেকার সাহেব আছেন। মেয়ে লোকটা খুব অসুখ মনে হচ্ছে, হাঁটতে পারছে না। ব্যাপারটা কি? এই যে আপনারা আছেন দেখছি, একটা উটকো ঝামেলা বেঁধে গেছে স্যার। ঝামেলা একেবারে ঘরে এনে হাজির করলেন? ও বাবা গো, আপনাকে পায়ে ধরি, আমার পেটের বাচ্চাটা আপনারা বাঁচা। মা গো, আপনারাও তো পোলা মাইয়ার মামা। চুপ করো, যা বলার আমি বলছি। মেয়েটা তো অন্তঃসত্ত্বা, দেখে শুনে মনে হচ্ছে আজ রাতেই ওর একটা কিছু। মাগো, আজ রাতে ওর আমার আর কিচ্ছুই চাওয়ার নাই। আপনারা খালি বাচ্চাটারে বাঁচান, আমার আর কিচ্ছু চাওয়ার নাই। ওকে ওপরের ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিলে ভালো হয়। কিন্তু সব কথা না শুনে। আহা, অনেক কথা শোনার থাকতে পারে, কিন্তু এই মেয়েটির যে কঠিন বিপদ তা তো মিথ্যে নয়। এই যে মা, তুমি মা হেঁটে উপরে যেতে পারবে? পারুম বাবা, খুব পারুম।
নদীর ওই পার থেকে হাঁটাইছি, আর এইটুকু পথ পারুম না। নদীর ওপার থেকে এই অবস্থায়? এসব পরে শোনা যাবে। ওগো, এই যে তুমি তাহলে ওকে নিয়ে তাড়াতাড়ি উপরে যাও। আমিও সাথে আসবো। এসো মা, মুন্নি তুমিও এসো, চলো মা উপরে চলো। চলুন। স্যার, আমার আর কিছুই কর নাই। বউটার বাচ্চা হইব, আপনারা বাচ্চাটারে দুইনের আলো দেখানোর চেষ্টা করেন। আমি আপনাকে চিরকালের কিনা হয়ে থাকুম স্যার। কিন্তু পুরো ব্যাপারটা কি ঘটছে? আমি বলছি স্যার। স্যার, এত ঝামেলার কাহিনী শুই না কি লাভ হইব? তার চেয়ে আমি পথে নেমে যাই। আজে বকো না। এই যে কি মেয়েটাকে শুইয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, দরকারের সময় যা হয় আমি করব। আপনি পারবেন? কেন পারবো না মা, আমি নিজে তো 6 বার মা হয়েছি। আর তাছাড়া সেরকম বিপদ দেখলে তানভীর সাহেব তো রয়েছেন, উনি তো আবার ডাক্তার। এক্ষেত্রে বোধহয় আমার ডাক্তারি বিদ্যার চেয়ে ওনার অভিজ্ঞতাটাই বেশি মূল্যবান। সে যাক, বিপদ হলে যথাসাধ্য তো করা যাবেই। আপনারা বড় নিশ্চিন্ত করলেন আমারে। কিন্তু কেন কি ঘটছে তার কিছুই তো আমরা জানি না। আমি বলছি, এর নাম হচ্ছে শাইক আলী। নদীর ওপারে যে গ্রাম, সে গ্রামের মানুষ, দিন মজুরি করে। এ আজ রাতে সাংঘাতিক এক অপকর্ম করে বসেছে। কিরকম? নিজের 2 প্রতিবেশী জোনাব আলী আর রমিজুদ্দির বাড়িতে আগুন দিয়েছে। কি বলছো তুমি? সত্য কথা বাবা, আগুন দিছি, নিজের হাতে আগুন দিছি। জ্বালায় পুরে সারখার করে দিছে ওগো সনের ঘর দুইটা। ওগো, আমাকে বলতে দে। এরা ওই নদীর ওপারের গায়ের গরিব চাষিরা। অনেকে মঈন ভূঁইয়া নামের এক মহাজনের কাছ থেকে টাকা ধার নেয়। লোকটা সুদখোর, বদমাইশের এক শেষ। গরিব লোকজনকে টাকা ধার দিয়ে তারপর তার হাড় মাংস নিংড়ে নেয়াই তার চরিত্র। গায়ের জোনাব আলী, রমিজুদ্দি ওরা এবারে জোট পাকাচ্ছিল ভূঁইয়ার কাছ থেকে আর কেউ টাকা ধার নেবে না, আর যারা ধার নিয়েছে তারা অত সুদ দেবে না। তারপর গ্রামের লোকজনকে ওরা বেশ গরম করে তুলেছিল, বোঝাই যাচ্ছে। ভূঁইয়া ঠিক করলো প্রতিশোধ নেবে। সেই শাইক আলীকে লাগালো ওদের ঘর জ্বালিয়ে দেবার কাজে। আর অমনিও রাজি হয়ে গেল? রাজি না হয়ে উপায় আছে? ভূঁইয়ার কাছে 1000 টাকা ধার আছে ওর। ভূঁইয়া বলেছে এই টাকা মাফ করে দেবে, হালের নতুন বলদ কেনার জন্য আরও টাকা দেবে। ইয়া আল্লাহ! কিন্তু শেষ রক্ষা করতে পারেনি ও। জোনাব আলী আর রমিজুদ্দির ঘরে আগুন দিয়েছে ঠিকই, কিন্তু লোকজনের চোখ এড়াতে পারেনি। জোনাব আলীর পরিবারের একেবারে সামনে পড়ে গেলাম স্যার। সে চিক করতে উঠল, কোনো মতে দৌড়ে ঘরে এসে উঠলাম। মাথায় তখন একটাই চিন্তা, পোয়াতি বউটারে বাঁচাইতে হইব। কপাল ভালো, নদীটা পার হইতে পারছিলাম। কই যামু, কে সাহায্য করবো, কেয়া সাহেবের কথাই মনে পড়লো। বিপদে আপদে আমাকে বহু সাহায্য করছেন, আজ হয়তো ফিরে দিব না। এখানে এসে তো দেখলাম কেয়া সাহেব একলা না, আপনারা সবাই আছেন। আমি যে কি, যে রাতে তোমার স্ত্রীর বাচ্চা হবে সেই রাতে তুমি লোকের ঘরে আগুন দিতে গেলে? কি করে পারলে তুমি? গ্রামের লোক তোমাকে খুঁজে পেলে কি করবে জানো? জানি, সিরা ভালাইব। তা হোক, আমি সেই শাস্তির উপযুক্ত। আপনারা বোর্ডার দায়িত্ব নিছেন, আমার আর কিছু কর নাই। আমি যাইতেলে। থামো, গ্রামের লোক তোমাকে খুঁজছে। এ রাতে তুমি যাবে কোথায়? এইখানে থেকে তো আপনাকে বিপদ বাড়াইতে পারি না, তারা খুঁজতে এইখানেও আইতে পারে। তা পারে, কিন্তু আমার মনে হয় কেয়ারটেকার সাহেবের মুখের কথাতেই সন্তুষ্ট হয়ে তারা ফিরে যাবে। তা যাবে। আপনি কি ওকে আশ্রয় দেবার কথা ভাবছেন? না, দয়া মায়া স্নেহ ভালোবাসা এসব ব্যাপারগুলো আপনাদের যত ভালো আসে আমাদের ততখানি আসে না। আমি ভাবছিলাম কর্তব্যের কথা। কিরকম? এই লোকটির স্ত্রীকে আশ্রয় দিয়ে ওর সন্তান প্রসব করানোর দায়িত্ব নিয়ে আমরা একটা দায়িত্ব পালন করেছি বটে, কিন্তু আরেকটা ব্যাপার বাদ পড়ে যাচ্ছে নাকি? আপনি কি শাইক আলীর অপরাধের কথা বলছেন? নিশ্চয়ই। ব্যাপারটার একটা ন্যায়সঙ্গত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আজ রাতে যদি ও এখান থেকে বেরিয়ে যায় তাহলে দুটো ব্যাপার ঘটতে পারে। এক হচ্ছে ও সাফল্যের সাথে পালিয়ে যাবে, আর 2 নম্বর হচ্ছে ও গ্রামবাসীদের হাতে ধরা পড়ে তাদের উন্মত্ত ক্রোধের শিকার হবে। কোনো অবস্থাতেই কিন্তু আসল অপরাধী অর্থাৎ ভূঁইয়ার উপযুক্ত শাস্তির ব্যবস্থা হচ্ছে না। আপনি কি করতে চান? স্যার, আপনারা কইলে আমি থানায় গিয়ে ধরা দিতে পারি, সব অপরাধ কবুল করতে পারি। তোমাকে থানাতেই যেতে হবে। শাইক আলী, আজ রাতটা তুমি এখানেই থাকবে, সকালে থানায় যাবে, পুরো ঘটনা খুলে বলবে। তোমার অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে, সেই সাথে আসল অপরাধীরও শাস্তি হওয়া প্রয়োজন। আচ্ছা, শিহাবের ব্যাপারে কি মত? হ্যাঁ, ভূঁইয়ার বিরুদ্ধে এমনিতেই অনেক অভিযোগ আছে। এখন এরকম একটা গুরুতর অপরাধের অভিযোগ পেলে আইনের সাহায্য পাওয়া যাবে।
এ ধরনের লোক সাধারণত খুব প্রভাবশালী হয়ে থাকে। দেখবেন যেন ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। আপনার প্রস্তাবের আমি বিরোধিতা করছি না, কিন্তু আপনি যা বললেন তার সূত্র ধরেই আমি বলছি, ভূঁইয়ার মতো লোকের সাথে পেরে ওঠা গ্রামের চাষিদের জন্য সহজ হবে না। আমরা এই ব্যাপারে কতদূর সাহায্য সহযোগিতা করতে পারবো তার উপরই কিন্তু। বিনয়ের সাথে একটা কথা বলি, আমি সাধারণত কোনো ব্যাপারে জড়িয়ে পড়তে পছন্দ করি না, কিন্তু কোনো কিছুতে সম্পর্কিত হয়ে পড়লে তার শেষ দেখে ছাড়ি। কেয়ারটেকার সাহেব তো এখানে রইলেন, উনি আমাদের সাথে যোগাযোগ রক্ষা করলে আমরা সাধ্যমতো সাহায্য করতে পারবো। নিশ্চয়ই। আর গ্রামের লোকেরা থানায় অভিযোগ করলে ওদের হয়ে মামলা চালানোর জন্য আমরা ভালো উকিলের ব্যবস্থাও করতে পারি। চমৎকার, এই ব্যাপারে সব ব্যবস্থাই হবে বোঝা যাচ্ছে, কিন্তু যে মেয়েটি আজ রাতে মা হতে চলেছে তার ভবিষ্যৎ কি হবে? তার লেগে আল্লাহ রইল, আল্লাহর রহমের উপরেই তার আমি ছেড়ে যাবো। হ্যাঁ, আল্লাহর ভরসাই সবচেয়ে বড় ভরসা সাইকালি, কিন্তু মানুষের নিজের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব কিন্তু তুমি নিতে পারোনি। আমারে মাফ করেন মা, আমি বড় অভাগা, বড় পাপী। তোমার স্ত্রী আর তোমার সন্তানের দায়িত্ব আমি নিলাম। যতদিন তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করে না ফিরে আসছো, ততদিন তারা আমার জিম্মায় থাকবে। মাগো মাগো, আপনার আমি কি কমো? আপনি আমার ঠিক আছে, ঠিক আছে, আর কান্নাকাটি করো না, শান্ত হয়ে বসো। শারমিন, চলো আমরা উপরে যাই। চলুন। সেরকম প্রয়োজন বুঝলে আমাকে খবর দেবেন। নিশ্চয়ই। হ্যাঁ, যাও যাও, রান্নাঘরে যে বসো সাইকালি, আল্লাহর নাম নাও। সবকিছু ভালোই ভালো হয়ে গেলে তুমি সন্তানের মুখ দেখবে। আপনি আপনি দোয়া করেন বাবা। মকবুল, তুমি ওর সাথে যাও। জি স্যার, চলো সাইকালি। শিহাব, তুমি খুব ভোরে থানায় খবর দেবে, আমাদের উপস্থিতিতেই সবকিছু হয়ে যাক, কি বলো? ঠিক আছে খালুজান, একটু ফর্সা হয়ে এলে আমি নিজেই থানায় চলে যাব। 2 মাইল পথ, সাইকেলে যেতে সময় বেশি লাগবে না। আপনার ওপর অনেক দায়িত্ব থাকলো, গ্রামের লোকদের বোঝানো, ওদের থানায় পাঠানো, এ সব কিছু তো আপনাকেই করতে হবে। সে নিয়ে আপনি ভাববেন না স্যার, ওদের সাথে আমার সম্পর্কটা ভালো। এখানে তো আর লোকজন নেই, ওদের সাথে আমার ওঠা বসা। জরুরি কাজ থাকায় আমাকে সকালেই ঢাকা ফিরতে হবে, তবে আশা করছি 2-4 দিনের ভেতর সময় করে চলে আসতে পারবো। সেরকম সমস্যা হলে আমিই খবর দেবো স্যার। সেই ভালো, আমার ঠিকানাটা রেখে যাবো। হ্যাঁ, আমাদেরও সকালেই ফেরার আয়োজন করতে হবে। মেয়েটার বাচ্চা হয়ে গেলে কত রকম যে ঝামেলা আছে। আপনারা তো অভিজ্ঞ মানুষ। হ্যাঁ, তা বলতে পারেন। আর সত্যি বলতে কি, অভিজ্ঞতাটা আনন্দদায়কও বটে। স্যার, আমি তাহলে উঠি, আপনারা একটু বিশ্রাম নিন, আর কোনো দরকার হলে খবর দেবেন। ঠিক আছে, আসুন আপনি। কিভাবে বলা উচিত জানি না, কিন্তু মেয়েটির দায়িত্ব যেভাবে আপনারা নিলেন তাতে খুব আশ্চর্য লাগছে। আশ্চর্যের কিচ্ছু নেই, সন্তানের প্রতিপালন আমাদের সেকেন্ড নেচারে পরিণত হয়েছে। ওই যে বললেন না, দীর্ঘ অভিজ্ঞতা। অথচ আমার কাছে এটাকে একটা অসম্ভব দায়িত্ব বলে মনে হচ্ছে। হ্যাঁ, আসলে বোধহয় আমরা কে কোথায় দাঁড়িয়ে আছি সেটাই ইম্পর্টেন্ট। এই যে মামলা মোকদ্দমার ব্যাপারটা আপনি পয়েন্ট আউট করলেন, ব্যাপারটা এমফ্যাসিস দিলেন, এটা আবার ঠিক আমার আসতো না। আসলে আমাদের জেনারেশনে অত শক্ত হবার দরকার হয়নি কি না? তাই হয়তো ঠিক। চলুন ওই বারান্দায় যেয়ে বসা যাক, ঘরে ভীষণ গুমট লাগছে। সেই ভালো, চলুন। শোনো, ভালো খবর আছে। সবাই আল্লাহর কাছে হাজার শুকর করো, সাইকালি ছেলের বাবা হয়েছে। তাই নাকি? আলহামদুলিল্লাহ। মা বাচ্চা দুজনেই ভালো তো? ইনশাআল্লাহ দুজনেই ভালো আছে, কোনো ঝামেলা হয়নি, সব কিছু খুব সহজেই হয়ে গেছে। ওই সাইকালিকে তাহলে খবর দেওয়া যাক, ছেলেকে দেখে আসুক না হয়। সময় মতো সব হবে, সব হবে। ও ঘরে আমাদের কিছু কাজকর্ম বাকি আছে, সব সারা হোক। তাহলে আপাতত আপনাকেই অভিনন্দন জানাই, নতুন একটা নাতি পেলেন আপনি। এই প্রথম একটাকে কাছে পেলাম, নিজের কাছে রেখে তো আর একটাকেও মানুষ করতে পারিনি। ওদিকে আমার পজিশন বোধহয় খারাপ হয়ে গেল। নাতি কাছে থাকলে আমার দেখাশোনার আর সময় হবে কি? কেন কেন, তোমার জন্য তো মেয়েকে নিয়ে যাচ্ছি সাথে করে। তাও তো বটে। শোনো, ওই এক ফাঁকে গোছ গাছটা সেরে নিও, এখন তো আর দেরি করা যায় না, সকালে রওনা হতে চাই। ভালো কথা,
ওদের আবার নিয়ে যাওয়া যাবে তো সঙ্গে করে? হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু ভেবো না তুমি। এলিয়ে পড়ার মতো মেয়ে মানুষ না, শক্ত সামর্থ্য আছে, সুন্দর চলে যেতে পারবে। আচ্ছা, তাহলে তুমি সব ব্যবস্থা করে ফেলো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সবাই মিলে একটা কাণ্ড ঘটিয়ে ফেলা গেল, কি বলে না? আপনার ভালো লাগছে না? ভালো লাগছে সত্যি, কিন্তু তারও চেয়ে বেশি অবাক লাগছে। কেন বলুন তো? না মানে এত সব ঘটনা এমনিভাবে জড়িয়ে পড়া। কোনো কিছুতে জড়িয়ে পড়া বোধহয় অভ্যেস নেই। মনে হচ্ছে আমাদের জেনারেশনের বিরুদ্ধে এটাই আপনার অভিযোগ? অভিযোগ নয় ইয়াং ম্যান, দুঃখ। হ্যাঁ, আমাদের উষ্ণতা, আপন করে নেবার প্রবণতা আর আপনাদের কর্মক্ষমতা, গতিময়তা এক নয়। দুটো এক হলে যে কত ভালো হতো তার প্রমাণ আজ রাতেই অরণ্যে আমরা রেখে গেলাম। তাই হয়তো সত্যি এক রাতের ঘটনায় অনেক কিছু কেমন ওলট পালট হয়ে গেল। ঢাকায় ফিরে সব ভুলে যাবেন না যেন। আপনি কিন্তু একটা অবিচার করছেন আমার উপর। মেয়ে বলে একজনকে আপন করে নিলেন, আর আমি পুরুষ বলেই দূরে সরিয়ে রাখছেন। কিসের কথা? ও বুঝেছি বুঝেছি। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি বললে খুশি হবে, সে কথা মুখে বললেই তো হতো। ওরা সবকিছু মুখে বলে না গো, বুঝে নিতে হয়। যে কথা বলছিলাম বাবা, ঢাকায় যে যোগাযোগ রাখলে বড় খুশি হব। নিশ্চয়ই। তাছাড়া এদিকের ঝামেলা কিছু বাকি থাকলো যখন, যোগাযোগ তো হবেই। ওসব কথা পরে হবে, তুমি যাও যাও দেখি উপরে, সব সামাল দাও। আমরা সাইকালিকে ততক্ষণে সুসংবাদটা দিই গে। চলো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। কি করছেন? কে? ও আপনি? আসুন, বসুন না। কি করছেন এখানে বসে? ভোর হওয়া দেখছিলাম। এ দৃশ্য দেখবার সৌভাগ্য আমাদের বড় একটা হয় না। ঠিকই বলেছেন। তবে যে রাতটা গেল, তেমন রাতের অভিজ্ঞতাও জীবনে কয়বার হয়। তা সত্যি, যেন এক বিচিত্র নাটক, স্বপ্নও বলতে পারেন। সাইকালের জন্য আপনার দুঃখ হয় না? সাইকালি একজন নয়, হাজারো লক্ষ জন। ভূঁইয়ারা এভাবে ওদের শোষণ করছে। একজন বিচ্ছিন্ন সাইকালিকে করুণা করাচ্ছে, পুরো সিস্টেমের গোড়াটায় নাড়া দিতে চাইছি। সেটাই কি উচিত নয়? হয়তো তাই। এর চেয়ে ভালো আর কি বা হতে পারত। ওর স্ত্রী আর সন্তানের দায়িত্বটাও তো এরা নিলেন। হ্যাঁ, যেটা আমি বা আপনি কোনোদিনই পারতাম না। ওরা যে জীবন পেরিয়ে এসেছেন, সেই জীবন ওদের একটা ক্ষমতা দিয়েছে। আচ্ছা, কি বলা যায় একে বলুন তো? জানি না, আসলে ওদের জায়গায় না পৌঁছলে কোনোদিন জানবও না। কিন্তু এই মমতাটাকে আমি আজ শ্রদ্ধা করতে শিখলাম। জীবনটাকে কতভাবে ভাবা যায়, তাই না? কাল সন্ধ্যায় মাত্র আমাদের পরিচয়, মাঝখানে একটি মাত্র রাত, অথচ এখন কত স্বচ্ছন্দে, কত অসংকোচে আমরা কথা বলতে পারছি। যুদ্ধক্ষেত্রে সৈনিকেরা মুহূর্তেই বন্ধু হয়ে যায়। ঢাকায় ফিরে আবারও কি আমাদের দেখা হওয়া সম্ভব? প্রশ্নটা আমি করব ভেবেছিলাম। আসলে কি জানেন, আমরা দারুণভাবে জড়িয়ে গেছি। হতে পারে একটি মাত্র রাত, কিন্তু এরই মাঝে আমরা একটি জীবন সংগ্রামের কথা জেনেছি। হ্যাঁ, আমরা একটি মানুষের জন্মের মতো জরুরি ঘটনার সাথে সম্পর্কিত হয়েছি। এরপর আমরা নিজেদের আরো ভালোভাবে জানতে চাইব না কেন? আমিও তো তাই ভেবেছি। আরে, একটা জিপের শব্দ হচ্ছে, কারা যেন এদিকে আসছে। হ্যাঁ, কেয়ারটেকার সাহেব থানার লোকজন নিয়ে ফিরে আসছেন। চলুন ভেতরে যাওয়া যাক, তাড়াতাড়ি সব ঝামেলা চুকোতে হবে। হ্যাঁ চলুন। ও, আমাদের ট্রেন কটায়? 9:30।
এতক্ষণ অরণ্যে সুসময় নাটকের অভিনয় শুনলেন। রচনা মাহমুদুল হোসেন। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন বৃদ্ধ আরিফুল হক, বৃদ্ধের স্ত্রী রওশন জামিল, কেয়ারটেকার চয়ন দাস, মকবুল সিরাজুল হক মন্টু, মুন্নি পাপিয়া, মতি নাজমা আখতার, শাইখ আলী মনিরুল ইসলাম বাদল, তানভীর রাইসুল ইসলাম আসাদ, শারমিন লাকি ইনাম। অন্যান্য চরিত্রে AFM আব্দুল আলী। শব্দ সংযোজনা ও সম্পাদনায় নূর মোহাম্মদ। নাটকটি প্রযোজনা করেছেন জাকিয়া সুলতানা।